य इह सततं तं भजे रामकृष्णं तं भजे আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ইয়ং সোলজার্স অফ স্বামীজি মাননীয় শ্রী শিবব্রত দাস মহাশয়। উনি অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের সদস্য, এছাড়া কলকাতা কমান্ড হসপিটালে ফিজিওথেরাপিস্ট হিসাবে কর্মরত। আজকে ওনার থেকে আমরা শুনে নেব স্বদেশ মন্ত্র ও স্বামী বিবেকানন্দ এই বিষয়ের উপরে। আমি শিবব্রত বাবুকে অনুরোধ করব ওনার বক্তব্য রাখার জন্য। শোনা যাচ্ছে আমার কথা পরিষ্কার? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, নমস্কার। নমস্তে যতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আসলে আজকে যে বিষয়টা হচ্ছে স্বামী বিবেকানন্দ এবং স্বদেশ মন্ত্র। আমরা যারা যুবকরা আছি, এই যুবকদের মধ্যে এখন চারিধারে যে অরাজকতা আমরা দেখতে পাচ্ছি, অথবা একটা মানে বলা যায় একটা হতাশার ছায়া প্রত্যেকটি যুবকের মধ্যে, বিশেষ করে আমার মতো বয়সে বিভিন্ন যুবকের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তার কারণ কি না, আমাদের পছন্দ মতো চাকরি অথবা পছন্দ মতো কোনো কিছু একটা সুযোগ আমরা পাচ্ছি না। এই অবস্থায় দাঁড়িয়ে, এরকম মতো একটা অবস্থায় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আলোচনা করছি স্বামী বিবেকানন্দের সেই রকম একটা জ্বালাময়ী অধ্যায় নিয়ে, যেখানে স্বামী বিবেকানন্দ তার সময়কার পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে যুবকদেরকে উদ্বুদ্ধ করছেন, এবং তার পাশাপাশি পরবর্তীতে আমরা যখন দেখছি তার এই বাণীতেই উদ্বুদ্ধ হয়ে শত শত দেশপ্রেমী দেশের জন্য জীবন দিচ্ছেন। আমি প্রথমেই মানে কৃতার্থ এরকম একটা বিষয় আমার জন্য নির্ধারিত করে দেওয়ার জন্য স্বামী প্রবারানন্দজি মহারাজের কাছে। আর আমার বক্তব্য এখান থেকে শুরু করব। এখানে উপস্থিত সকল বিদগ্ধ বয়োজ্যেষ্ঠ মানুষ এবং আমার সমবয়সী সকলকে তাদের উপযুক্ত সম্মান দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। যদিও আমার এরকম বড় প্ল্যাটফর্মে খুব বেশি বলার অভিজ্ঞতা আমার খুবই কম, যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার চোখে দেখবেন। তো শুরু করার আগে আমি যেটা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে এর রচনাকাল। এই যে আমরা যেটা স্বদেশ মন্ত্র হিসেবে পড়ছি, এটা রচনা কোন সময় হয়েছিল। রচনা আমরা যদি দেখতে যাই, রচনাটা হয়েছিল 1899 খ্রিস্টাব্দে। 1899 খ্রিস্টাব্দে যখন স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে ফিরে এসে আবার বিদেশ যাত্রা করবেন তার ঠিক আগে আগে, এবং এই টাইমটায় শ্রীরামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা, তার সঙ্গে উদ্বোধনী পত্রিকার যে বিভিন্ন পত্রিকা প্রকাশিত হচ্ছে, তার একটা ধারাবাহিক প্রবন্ধ হিসেবে ওনার একটা প্রবন্ধ ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। সম্ভবত ওই প্রবন্ধটার নাম ছিল ভাববার বিষয় বা ভাববার কথা, এইরকম টাইপের। পরবর্তীতে ওনার দেহ যাওয়ার পরে
1905 খ্রিস্টাব্দে এটা প্রবন্ধ আকারে বই আকারে প্রকাশ পায় এবং নাম দেওয়া হয় বর্তমান ভারত। এই প্রবন্ধের একদম শেষ অংশে এই স্বদেশ মন্ত্র যেটা এরকম লেখা আছে, এটা লেখা আছে, বা এটাই আমরা স্বদেশ মন্ত্র হিসেবে পাঠ করি। এবং এটা আহ, আজ 150 বছর পরেও আমাদের কাছে স্বদেশ মন্ত্র হিসেবে পরিচিত। এই জন্য বলছি, কারণ এই স্বদেশ মন্ত্র নামটি কিন্তু স্বামী বিবেকানন্দের নিজের দেওয়া নয়, এটা পরবর্তীকালে দেওয়া হয়েছে। স্বামী বিবেকানন্দ একটা গদ্য আকারেই এটা লিখেছিলেন। তো এই বর্তমান ভারত যে পুরো প্রবন্ধটা, এটা আশা রাখছি এখানে যতজন আছেন সবাই পড়েছেন, এবং উম, আমিও অনেকবার পড়েছি। এটা আবার যেহেতু আপনাদের সামনে উপস্থাপন করতে হবে, তাই জন্য আবারও পড়লাম। তো ওখানে আপনারা দেখতে পাবেন স্বামীজির কি অদ্ভুত লেখনীর মাধ্যমে আমাদের ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন, এবং তার পাশাপাশি কিভাবে ভবিষ্যতে উন্নতি সম্ভব সেটাও তিনি খুব সুন্দরভাবে সেখানে ব্যাখ্যা করছেন। এবং একটা কথা ভেবে দেখুন, যে টাইমটায় বসে বা যে সময়ে বসে স্বামী বিবেকানন্দ এরকম একটা রচনা করছেন, সেই টাইমটায় ভারতের রাজনৈতিক সামাজিক অবস্থা কিরকম ছিল। এখন যা অবস্থা ছিল তার থেকেও দ্বিগুণ খারাপ অবস্থা ছিল। কারণ আহ একটু খোঁজ নিলে জানতে পারবেন 1899 ওই টাইমটা একটা দুর্ভিক্ষ 1890 পর্যন্ত চলছে। ইংরেজরা আগাগোড়া ভারতীয়কে শোষণ করে যাচ্ছে। যুবকরা মানে দিশা পাচ্ছে না কিভাবে এদের হাত থেকে মুক্তি পাওয়া যায়। এরকম অবস্থায় দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ তখন কিছুটা প্রতিপত্তি পেলেও ওনাকে গ্রহণীয়তার স্থান থেকে দেখতে গেলে সকলে কিন্তু সেই সমাজে স্বামী বিবেকানন্দকে গ্রহণ করেননি। পরবর্তীকালে হয়তো গ্রহণ করেছেন, কিন্তু আহ, যে টাইমটা ইনি এটা লিখছেন তখন কিন্তু অনেকেই গ্রহণ করেননি। বিশেষ করে ব্রাহ্মণরা ভীষণ বিরোধিতা দেখিয়েছিল, কারণ এখানে খুব যুক্তি সহকারে কিভাবে ব্রাহ্মণত্বের গুণ থেকে অবনমন হয়েছে সেটা স্বামীজি একটু বিশেষভাবে ব্যাখ্যা করেছেন। তো সেই জন্যেই সমসাময়িক অবস্থাতে এই রচনাটার অতটা গুরুত্ব না থাকলেও পরবর্তীকালে এর ভীষণ একটা গুরুত্ব দেখতে পাওয়া যায়। এবং আহ, তিনি যেভাবে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেছেন সেটা খুবই আশ্চর্যজনক। কারণ উনি আহ, একটা ছোট্ট অক্ষরের মধ্যে কতটা ভাব নিয়ে লেখা যায়, এটা কিন্তু তার লেখা না পড়লে কিন্তু আমরা বুঝতে পারতাম না। শুধু এক ছোট্ট 3টি ওয়ার্ডের মধ্যে পুরো ভাবটাকে কিভাবে বুঝিয়ে দেওয়া যায়, এটাকে স্বামীজিকে যারা গভীরভাবে অনুধ্যান করেছেন তারাই কেবলমাত্র বুঝতে পারবেন। এটা কেবলমাত্র ওই রকম মানে শুধু একদিন পড়লাম, দুদিন উম, আহ, বললাম হ্যাঁ এরকম একটা কিছু, এরকম বললে নয়। কর্মে যারা পরিণত করার চেষ্টা করেছেন, স্বামীজির প্রত্যেকটা কথার মধ্যে কতটা গুরুত্ব লুকিয়েছে আপনারা যারা স্বামী বিবেকানন্দকে সঙ্গে নিয়ে চলতে চেষ্টা করছি তারা ঠিক বুঝতে পারেন। তো এই তো গেল মানে সেই সময়কার কথা, কাল এবং যেভাবে লিখেছেন আহ, সেই সব কথাবার্তা। আরেকটা কথা বলে রাখা ভালো, যে টাইমটায় ইনি মানে এই স্বদেশ মন্ত্র রচনা করছেন তখন সম্ভবত ওনার বয়স হচ্ছে 36 বছর বয়স। বয়সটা বলে দেওয়া এই জন্যে আমার কাছে জরুরি মনে হলো, আমরা অনেকেই স্বামী বিবেকানন্দকে আহ মানে ঘরে ঠাকুরের মতো রেখে পুজো করি। এর ফলে অনেকের মনে একটা মানে প্রশ্ন জাগে যে স্বামী বিবেকানন্দ তাহলে কি দেবতার মতো পুজো পাওয়ার কেউ, নাকি আমাদের মতো মানুষ হিসেবে কেউ ছিল? এবার এইখানে একটা কথা বলে রাখি, যে আমরা যখন কাউকে মানুষ হিসেবে দেখি তখন আমরাও বুঝতে পারি সেই সমসাময়িক অবস্থায় তিনি যেভাবে লড়ে নিজেকে
প্রতিষ্ঠা করেছে, নিজের বক্তব্য সকলের কাছে তুলে ধরেছে। আমরা যখনই ফার্স্ট্রেটেড হয়ে পড়ি, আমরা নিজেদের মধ্যে হীনমন্যতা নিয়ে চলে আসি, আমরা কিন্তু তখন এরকম একটা উদাহরণ সামনে রাখতে পারি যাকে দেখে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারি এবং এই বিপরীত পরিস্থিতির সঙ্গে কোমর বেঁধে লড়াই করার মতো একটা শক্তি যোগাতে পারি। তো তার জন্যই মানে এটা উল্লেখ করা বিশেষ প্রয়োজন। স্বামী বিবেকানন্দ কোনো স্বর্গে থাকা দেবতা নয়, তিনি আমার আপনার মতো মানুষই ছিলেন এবং এইরকম একটা পরিস্থিতি থেকে কিভাবে আহ, পদদলিত মানুষ, দরিদ্র মানুষ, মূর্খ মানুষদেরকে উন্নতি করা সম্ভব সেই কথা সকলকে বারবার শুনিয়ে গেছেন, বারবার বলে গেছেন, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সবাইকে বুঝিয়ে গেছেন। এবারে আসছি এই স্বদেশ মন্ত্রের কথায়। স্বদেশ মন্ত্র যদি আমরা দেখি, স্বদেশ মন্ত্রটা যদি কেউ খুব মন দিয়ে পড়ে, এটাই কিন্তু তার জীবনে একটা খুব বড় পরিবর্তন এনে দিতে পারে। আপনি বলতে পারেন স্বদেশ মন্ত্রের মধ্যেই তিনি আদেশ, নির্দেশ, উপদেশ বিভিন্ন ভাবে এই মন্ত্রটাকে তিনি বলে দিয়ে গেছেন এবং আমাদেরকে প্রত্যেককে এটা প্রতিনিয়ত জীবনের প্রতি পদক্ষেপে এটাকে আহ নিয়ে চলা উচিত। যেমন ধরুন, এই যে একটা আমি একটা উদাহরণস্বরূপ আমি যদি কিছু বলি, ধরুন আহ, আপনি ছোটবেলার কথা ভেবে দেখুন, আপনারা স্কুলে পড়ছেন, আমরা যখন ছোট ছিলাম, আহ, কোনো রাগী মাস্টার আপনাকে খুব বকাবকি করছেন। পরবর্তীকালে যখন দেখছেন যে ওই মাস্টারের ওই কথাগুলো আপনার জীবনে কাজে লাগছে, তখন কিন্তু ওই মাস্টারটি আমাদের প্রিয় হয়ে দাঁড়াচ্ছে। কারণ কি, উনি আমাদের উন্নতির জন্য একটা কথা বলেছেন, সেটা পরবর্তীকালে আহ, কা- কাজে লেগেছে। কিন্তু ওই টাইমটা উনি যখন আমাদের শিক্ষা দিচ্ছিলেন, তখন কিন্তু ওনাকে খুব রূঢ় মনে হয়েছিল। এই আহ, যে আমাদেরকে আমরা অনেক সময় বলে থাকি না, আমাকে এই মাস্টার এইরকম মারতো। কিন্তু এখন যখন দেখি যে মাস্টারের ওই পজিশনে আমরা যদি এই শাসনটা না পেতাম, আজকে আমরা যা আছি সেই শাসনটা না থাকলে হয়তো হতো না। সেই রকম স্বামী বিবেকানন্দ ভারতবাসীকে যেভাবে শাসন করেছেন, সেই ভালোবাসার সঙ্গে যে শাসন কথাটা আমি বলছি, সেই শাসনের পাশাপাশি একটা নির্দিষ্ট দিশা দেখিয়ে দিয়ে গেছেন। তো আমরা যখন স্বদেশ মন্ত্র প্রথমেই পড়ি, কি দেখতে পাচ্ছি? তিনি পরিষ্কার ভাষায় বলছেন, এই পরানুবাদ, পরানুকরণ, পরামুখাপেক্ষা দাস সুলভ দুর্বলতা। এইরকম মানে হীন কথাবার্তা হয়তো এর আগে কোনো মহাপুরুষের মুখ থেকে বেরিয়েছে কিনা জানি না, কিন্তু আমাদেরকে যখন এই কথাগুলো বলছে, আমাদের মনে দেখুন একটা ছবি ফুটে তুলছে যে আমাদের পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে আমার মতো একটা যুবক, যার হয়তো কোনো কিছুই না, একদম মানে হাত পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, কাজ করে খাওয়ার ক্ষমতা আছে, সেই মুহূর্তে আমরা ভাবছি আমার কিছু করার ক্ষমতা নেই। সেই মুহূর্তে ভাবছি আমার হয়তো ওই চাকরিটা গেলে আমার হয়তো আহ, সংসার চালাতে পারবো না। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি যখন এই কথাটা পড়লাম, পরানুকরণ, পরামুখাপেক্ষা দাস সুলভ দুর্বলতা, এই কথাগুলো একটু একটা একটা করে ভেবে দেখুন, দেখবেন নিজের মধ্যে একটা হীন মমলতা জন্মায় এবং এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই কথাটা আমাদের মধ্যে আস্তে আস্তে জেগে ওঠে। তারপরের লাইনে আমি আসছি, যেমন এই এইরকম একটা অবস্থা, একটা যুবক যখন একটা বড় জায়গায় ওঠার চেষ্টা করছে বা স্বাধীনতা লাভ করার চেষ্টা করছে, বা আহ, তিনি স্বাধীনতা লাভের অর্থই বোঝেন না, তিনি চাইছেন যে আমি স্বাধীনতা লাভ করবো। দেখবে এখন বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে, বিভিন্ন যুদ্ধ দাঙ্গা লেগে আছে, সেগুলোর পিছনে হয়তো সেই যুবকরা জানেই না সে কেন সেই জিনিসটা করছে, তার উদ্দেশ্য কি, তার উদ্দেশ্যটা হয়তো তার মধ্যে নেই। যার জন্য কোনো আন্দোলন বলুন, কোনো মানে যুক্তি বলুন, তার নিজের মধ্যে থেকে সেই আহ, এটা কিন্তু সেই জিনিসটা নিজের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে, এরকম একটা আহ, চরিত্র নিয়ে, এরকম আহ, পরের কথা অনুকরণ করে পরকে আহ,
পরের কথা অনুকরণ আর দাসসুলভ দুর্বলতা নিয়ে তুমি উচ্চাধিকার মানে উচ্চ আসনে প্রতিষ্ঠিত হয়ে রাজ্য শাসন বা এরকম একটা জায়গায় যাবে। তারপরে দেখুন এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার ইয়ে করার পরে এই কথাগুলো বলে দেওয়ার পরে উনি কিন্তু আবার সেই কথাগুলো বলছেন কিভাবে তাহলে আমাদের মধ্যে সেই আত্মবিশ্বাস ফিরে আসবে। আমরা সকলেই জানি আমাদের যদি ভেবে দেখুন, আমি যদি মনে করি আমি একটা এরকম একটা বড় বংশের ছেলে, আমি কিন্তু কোনোভাবে কোনো ভুল কাজ করতে পারবো না। কোনোভাবে যদি আমি কোনো বিপদে পড়ি আমি কিন্তু আবারও সেই ভুলে দাঁড়ানোর চেষ্টা করবো। তাই জন্য তিনি মনে করে দিচ্ছেন আমাদের সেই ইতিহাসের কথা, সেই যে সময়ে আমাদের সেই উজ্জ্বল ইতিহাস, ভারত একটা আহ, মহেশী জায়গায় ছিল, স্বর্ণ যুগ ছিল, সেরকম একটা জায়গায় ছিল। সেই সময়কার কথা তিনি মনে করে দিচ্ছেন। হে ভারত, ভুলিও না নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। এবার দেখুন এখানে সেই নারীদের কথা উনি তো অনেক জায়গায় অনেক রকম ভাবে বলেছেন, কিন্তু এখানে কয়েকটা রূপকের মাধ্যমে এমন ভাবে আমাদের সামনে জিনিসটাকে উপস্থাপন করলেন, যার ফলে আমাদের মধ্যে একটা চিত্র অঙ্কিত হলো যে নারীরা কিরকম ছিলেন, বা নারীদের মধ্যে কিরকম ভাব, কিরকম প্রতিজ্ঞা, কিরকম প্রগাঢ় বিশ্বাস নারীদের মধ্যে ছিল, এবং সেইখান থেকে অবনমিত হয়ে এখন নারীদের অবস্থা কোথায় এসে পৌঁছেছে। সীতা, সাবিত্রী, দময়ন্তী প্রত্যেকেরই চরিত্র আমরা যারা একটু প্রাচীন কথা বা উম, উম, ইতিহাস সম্বন্ধে একটু জানি, আমরা প্রত্যেকেই কিন্তু জানি তাদের চরিত্র কতটা দৃঢ় ছিল এবং কতটা স্বামীর প্রতি নিজেকে নিয়োজিত করেছিলেন। স্বামীর প্রতি নিয়োজিত করার থেকে সব থেকে বড় কথা যে প্রত্যেকেই কিন্তু স্বয়ম্বর মানে নিজের প্রতি বিশ্বাস রেখেই স্বামীকে বিয়ে করেছিলেন। এরকম নয় যে স্বামীর ঘরে যেতে হবে বলে গেছেন, এরকম ব্যাপারটা নয়। কতটা পবিত্রতার সঙ্গে সংসারে থেকেছেন এবং আহ, স্বামীর সঙ্গেই মানে একই রকম ভাবে মানে দেখতে গেলে স্বামীর ছায়ারূপেই ছিলেন। যার ফলে এখন যেটা দেখা যায় আমাদের সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা যে উম, আহ, মনোমালিন্য বা কিছু একটা যে হয় সেটা কিন্তু এরকম একটা ভাব থাকার ফলে নারীদেরকে একটা আমরা সম্মানের চোখে দেখার জায়গা পাই এবং নারীরাও নিজেদের মধ্যে একটা সম্মানের জায়গা ফিরে পায়। তারপরেই দেখো, ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। এবার দেখুন এখানে আবারও সেই ইতিহাস বা সেই উম, আহ, গৌরবোজ্জ্বল আমাদের উম, ইতিহাসকে মনে করছেন। উপাস্য উমানাথ মানে উমানাথ মানে বলা হচ্ছে দুর্গাকে আমরা উমা বলি, তার আহ স্বামীর নাম বা পতির নাম হচ্ছে শঙ্কর। তিনি সর্বত্যাগী, সবকিছুই ত্যাগ করেছেন, তারপরেও তিনি সংসারে ত্যাগ করছেন। আমরা ছোটবেলা থেকে এমন একটা জিনিস নিয়ে বড় হই, একটু ভেবে দেখুন যে আমরা শুধু নিজের সুখটা নয়, আমরা প্রত্যেকের সুখ দেখি এবং সেই প্রত্যেকের সুখ দেখতে গিয়ে নিজের সুখটুকু একটু বিসর্জন দিচ্ছি, যার ফলে আমাদের সংসারে সুখ বজায় থাকছে। তো এই জিনিসটা যখন আমার মধ্যে আসছে বা আমি যখন বুঝতে পারছি যে আমার মধ্যেও এরকম একটা প্রবণতা বা আমার মধ্যে এরকম একটা জিনিস তৈরি হওয়া সম্ভব হচ্ছে, তখন আমরা আবার নিজস্ব আত্মশক্তি ফিরে পাচ্ছি। তারপরে বলছে, ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের জন্য, ব্যক্তিগত সুখের জন্য নহে। মানে আমার একটা একটা ছোট্ট ছোট্ট কথা বলার মাধ্যমে উনি কিন্তু প্রত্যেকটা জিনিসকে এত সামারাইজড হয়েছে এই আহ, স্বদেশ মন্ত্রের মধ্যে বলেছেন, যার ফলে যুবকরা আরো উদ্বুদ্ধ হবে এবং উদ্বুদ্ধ হওয়ার ফলে যে নিজেকে ভুলে দেশের জন্য কিছু করা, একটা বৃহৎ স্বার্থে কিছু করা, সেইটা আহ উনি এইখানে ছোট্ট কথার মাধ্যমে যুবকদের সামনে উপস্থাপিত করেছেন। এবং এই যে বর্তমান ভারত যে আহ, বইটি, এটা পড়লে কিন্তু পুরো এই যে স্বদেশ মন্ত্রের যে প্রত্যেকটা কথা আমি বলবো এটা একটা মানে সারসংক্ষেপ হিসেবে লেখা আছে।
এর প্রত্যেকটা কথা কিন্তু এই বইটি বা বর্তমান ভারত নামে যে আহ পংক্তিটি লেখা আছে পুরোটাই ওর মধ্যে ব্যাখ্যা করা আছে। হ্যাঁ, উনি একটা জায়গায় বলছেন, স্বার্থই স্বার্থপরতার বড় শিক্ষক। স্বার্থ বলতে তিনি বুঝতে পেরে বোঝাতে চেয়েছেন যে বড় বৃহৎ একটা মানুষ জাতির জন্য যদি আমি স্বার্থপর হতে শিখি, বা আমার স্বজাতি যারা আছে স্বজাতির জন্য যদি আমি স্বার্থপর হতে শিখি, আমার আত্মত্যাগটাও কিন্তু সেইভাবে হবে। আমি যদি সেই নিজের সুখটা যদি না বুঝতে পারি, তখন তারপরে যদি আমি আহ, চেষ্টা করি যে আমি বড় কিছু করব, কোনো কিছু করতে গেলেই আমাদের কোনো না কোনো স্বার্থ বুদ্ধি তার মধ্যে জড়িত হবে। এই ধরুন আমি কাউকে সেবা করলাম, আজ এখন একটা কি ট্রেন্ডিং চলছে কি, ছবি তুলে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আমরা পোস্ট করে দিচ্ছি। এতে কি বোঝাতে চাইছি যে আমরা একটা কাজ করেছি, সেটার জন্য আমি কারোর কাছ থেকে বাহবা পাচ্ছি, বা সেইটা দেখে আমাকে কেউ বলছে ও এরকম একটা জায়গার সঙ্গে যুক্ত তাই জন্য করছে। তো এই যে একটা পাওয়ার জায়গা, সেটাও কিন্তু এক প্রকারে আমাকে স্বার্থপর করছে। এবং এটা আলটিমেট কি করবে, না আমরা যখন একা থাকবো বা আমরা যখন সমাজের থেকে কোনো একটা বিরূপ মন্তব্য পাবো, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ভেঙে পড়বো, বা আমরা সঙ্গে সঙ্গে এরকম বলতে শুরু করবে সমাজের জন্য কিছু করা উচিত নয়, সমাজে করলেই এরা এরকম করবে। কিন্তু আমরা এটা বুঝতে চাই না যে এই যে বৃহৎ জিনিসটা করার পিছনে একমাত্র স্বার্থ কিন্তু আমার। কারণ আমি চেয়েছিলাম বলেই কিন্তু কাজটা করেছি। আমার এটা ইচ্ছে যে কাউকে একটা কিছু দিলে আমার ভেতরে একটা শান্তি বিরাজ করে, তাই জন্য আমি এটা করেছি। এটা কিন্তু পরবর্তীকালে বা যখন আমাকে কেউ এসে খারাপ কথা বললো, তখন আমরা আর মাথায় রাখি না। তো যখন আমরা এরকম কথা রোজ পড়ছি বা রোজ মঞ্চের মতো মুখস্থ করছি, সেই জায়গাটা আমরা আস্তে আস্তে বুঝতে শিখি, রিয়েলাইজ করতে শিখি যে না, এই জিনিসটা আমার দরকার। তো সেই কথাটাই এখানে ছোট্ট ভাবে স্বামী বিবেকানন্দ আমাদের সামনে স্বদেশ মন্ত্রের মাধ্যমে তুলে ধরছেন। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামাছা মাত্র, ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর, তোমার রক্ত তোমার ভাই। এইগুলো সব তিনি মনে করিয়ে দিচ্ছেন যে আহ, যে টাইমটায় বসে উনি এইসব লিখছেন, ভারতের এই নিজ জাতি, তার সঙ্গে ব্রাহ্মণ্য জাতির একটা দ্বন্দ্ব, মূর্খ হলে তাকে আলাদা চোখে দেখা, একটা নির্দিষ্ট পরিমাণ যুবক হঠাৎ ইংলিশে শিক্ষিত হয়ে গিয়ে আহ, নিজেদেরকে খুব বড় ভাবা, এইসব জিনিসগুলো তার চোখে ওনার চোখের সামনে বা ওনার পারিপার্শ্বিক ভাবে ভীষণ ভাবে ঘটে চলছিল। এখনো কিন্তু আমরা যদি দেখি আমাদের মধ্যে এই অহংবোধ, এই অহংকার বোধ মাঝে মাঝেই জেগে ওঠে। একটা টাইম ছিল আমরা যখন মানে উচ্চ মাধ্যমিক দিচ্ছি বা উচ্চ মাধ্যমিক দিয়ে পাস করছি, কি ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে। তো যারা একটু পড়াশোনায় ভালো হচ্ছে তারা আমাদেরকে মূর্খ বা এই টাইপের কিছু একটা মনে করে দূরে সরছে, বা নিজেদেরকে একটা আলাদা একটা জায়গায় আহ ইয়ে করছে, আলাদা গণ্ডির মধ্যে রেখে দিচ্ছে। তো এই সবাইকে আমার নিজের সহোদর, নিজের ভাই বলে মনে করতে হবে। নিজের কেউ বলে মনে করলে তবেই তো আমার স্বদেশ প্রেম, বা তবেই তো আমার উম, ওনার উন্নতিতে আমার উন্নতি, এই কথাটা ভাবার একটা জায়গা তৈরি হবে। এইবার তারপরেই যে একটা উম, উনি শুরু করছেন, উম, এটা এক প্রকার উনি বলতে পারলেন যে উপায় বলে দিচ্ছেন যে এবার আমাদের মধ্যে এইসব ভাব কিভাবে আসতে পারে। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চন্ডাল ভারতবাসী আমার ভাই। তাহলে কি সুন্দরভাবে উনি, এই যে আমি এতক্ষণ ধরে এতগুলো কথা বলে ব্যাখ্যা করার চেষ্টা করছি, উনি কয়েকটা কথার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে এর থেকে বেরিয়ে আসার উপায় কি। সেই সাহসটা নিয়ে আমরা যদি ঘুরে দাঁড়াই, সদর্পে আমরা বলতে পারি যে আমার পাশে যে আমার সঙ্গে কথা বলছে সে আমার ভাই, সে কোনো অন্য
সংস্থার নয়, অন্য কোনো পার্টির নয়, অন্য কোনো নেতার জায়গায় নয়, সে আমার মতোই কেউ একজন। তো আমার মধ্যে সেই সাহসটা যতক্ষণ না ডেভেলপ হচ্ছে, আমি কিন্তু সেই কথাটা বলতে পারবো না। যখন আমি ভেতর থেকে এতটাই স্ট্রং হব, এতটাই নিজের মধ্যে প্রত্যেকটা আইডিয়া, প্রত্যেকটা যুক্তি এতটাই পরিষ্কার থাকবে, তখনই তো আমি অন্যকে নিজের মতো ভাবতে সাহস পাবো। তো এখানে স্বদেশ মন্ত্রে আমরা এই জিনিসটা আস্তে আস্তে বুঝতে পারছি। এবারে স্বদেশ মন্ত্রের পরবর্তী আরো যে জায়গাটা উনি করছে, তুমিও কটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শীর্ষজ্জা, আমার যৌবনের ভুবন, আমার বার্ধক্যের বারাণসী। তাহলে দেখুন, আস্তে আস্তে উনি আমাদের জন্মভূমিটাকে কতটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ করে তুলছেন। অনেকে মানে কি করে যে আমাদের এখানে হয়তো কিছু পাচ্ছি না, আমরা তাহলে বাইরে গিয়ে কিছু করে ফেলবো। ফলে ভারতের বিভিন্ন ভাবে পড়াশোনা করার পরে বিদেশে গিয়ে নিজেকে একটা প্রতিষ্ঠিত লাভ করে সেখান থেকে কিছু করছে। তো যার ফলে কি হচ্ছে, ভারতের যে উন্নতি হওয়ার কথা, স্বদেশে যে উন্নতি হওয়ার কথা, সেই জিনিসটা আস্তে আস্তে কোথাও বিলীন হয়ে যাচ্ছে। আজকে দেখবেন আশেপাশে যারা একটু ভালো পড়াশুনো করছে, তারা কিন্তু আর এই পরিমণ্ডলে আর থাকার ইচ্ছে প্রকাশ করছে না। কারণ কি, তারা সেই জায়গায় সেই গুরুত্ব পাচ্ছে না, বা সেই গুরুত্ব না পাওয়ার ফলে নিজের গুরুত্ব তিনি খুঁজে পাচ্ছেন না। তখন কোনোভাবে তিনি মনে করলেন যে আমি বাইরে গিয়ে উম, বড় একটা পদ লাভ করব, এবং তারপরেই আমার উম, একটা জব হয়ে যাবে, এখানে থেকে কোনো কিছু করা সম্ভব নয়। যার ফলে মাতৃভূমি ভারতবর্ষ, আমাদের যে মাতৃভূমি, সেখানটায় যে অবস্থায় সেই অবস্থায় রয়ে যাচ্ছে। আজকে দেখুন, এই কথাগুলো কিন্তু আজ থেকে স্বাধীনতার আগে, দেশ প্রায় 200 বছর আগে স্বামীজি এই কথাগুলো বলে দিয়ে গেছেন। এবং আজও আমাদের আশেপাশে যেসব ঘটনাগুলো ঘটেছে, তো কতটা প্রাসঙ্গিক এবং কতটা সময়ের সঙ্গে উপযুক্ত কথাবার্তা। এই সব কথাগুলো যখন আমরা রোজ সকাল বিকেল এগুলোকে মন্ত্রের মতো মনে করতে থাকি, আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসার উপায় বলুন, আমাদের ভেতরে আদর্শ বলুন, আস্তে আস্তে উদ্বুদ্ধ হতে থাকছে। এবং স্বামী বিবেকানন্দ যখন এই কথাগুলো বলছেন, তিনিও যুবক বয়সেই এই কথাগুলো বলেছেন। এবং এর পরে পরেই তিনি দেখতে পাবেন যে বাইরে গিয়ে ইংল্যান্ডবাসীর কাছে, যারা আমাদেরকে 150 বছর পড়া পদানত করে আছে, তাদের দেশে গিয়ে তিনি শিক্ষা বিস্তার করছেন, এবং সেখানে গিয়ে সেখানকার অধিবাসীদের নিজের শিষ্য করেছেন। তো কতটা মানে নিজের প্রতি বা নিজের আহ স্বদেশের প্রতি বিশ্বাস থাকলে তবে এরকম একটা কাজ শ্রীরামকৃষ্ণ ভাবধারা প্রবর্তিত করতে পারেন। এরপরেই আমরা দেখতে পাচ্ছি, এটা মানে আমার কাছে মনে হয়েছে, এটা স্বামী বিবেকানন্দ একটা আদেশের আকারেই প্রত্যেকটা আমাদের এখানে যারাই আছে, যারা যুবকরা আছে, তারা আহ, তাদের কাছে একটা আদেশ স্বরূপ, যে ভারতের আহ, কল্যাণ আমার কল্যাণ, এই যে একটা ভাববার কথা, যে এই যে নিজের মধ্যে একটা ভাববার বিষয় আসছে, সেই কথাটা তিনি তুলে ধরছেন। ঠিক আছে। আচ্ছা, সরি, আমার একটা ফোন আসছিল। ঠিক আছে। উম, এবারে আহ যেটা বলছিলাম, যে এইবারে এইখান থেকে আহ, এরপরেই আমরা আহ, স্বাধীন ইয়ে স্বদেশ মন্ত্রের একদম শেষ দিকে যতটুকু আছে, যে জায়গাটা আমাদের, যে আর বলো দিনরাত হে গৌরীনাথ, হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা দূর করো, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। ভেবে দেখুন, উনি কিন্তু কোনো পার্টিকুলার
সেই ধরনের কোনো জাতি বা ধর্মের কথা বললেন না। সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে নাই। তো সেই মনুষ্যত্বের কথা তিনি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে সকলের উপরে যেন সেই মানুষের যে চরিত্র, মানুষের যে ধারণা, সেটা যেন আমাদের মধ্যে ফুটে ওঠে। আমরা যেন কখনো যেন না ভাবি যে আমারটাই সব, আমি নিজেরটাকে নিয়েই বাঁচবো, পরিবেশে আর যে যাই হয়ে যাক, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, এইটুকুনি আমার সমাজ, এইটুকুনি আমার ভালো থাকে। তো এইরকম একটা চিন্তাধারা যখন যার কিনা আমাদের মধ্যে বেড়ে ওঠে, আমরা যেন সকল মানবের কল্যাণে বহুজন হিতায় ও বহুজন সুখায় চিন্তাধারার মাধ্যমে সমাজের কল্যাণ করতে পারি। স্বামী বিবেকানন্দ এইভাবে এত সুন্দরভাবে আমাদের সামনে স্বদেশ মন্ত্রের মাধ্যমে এই জিনিসটাকে উপস্থাপিত করেছেন। এইবারে এই স্বদেশ মন্ত্র পাঠের মাধ্যমে একটা জিনিস আপনারা একটু ভেবে দেখুন, যখন এরকম একটা মানসিকতা আমরা যখন সকাল সকাল বা প্রত্যেক দিন সকালে উঠে এরকম একটা তেজোদীপ্ত কথা পড়ে যখন আমি বেরোচ্ছি, এরপরে যখন আমরা ধরুন কেউ মাস্টারি করছে, কেউ ধরুন আহ ডাক্তার, কেউ ধরুন ইঞ্জিনিয়ার, সে যখন মানুষের সেবায় নিয়োজিত হচ্ছে, তখন দেখুন নিজেদের চিন্তাধারার মধ্যে কতটা পরিবর্তন আসছে। তাই জন্য আমাদের ইয়ং সোলজার্স অফ স্বামীজির এই যে প্রচেষ্টাটা, প্রত্যেকদিন সকালে উঠে একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে স্বামীজিকে চর্চার মাধ্যমে আমাদের জীবনে প্রতিফলিত করা, এই সাধনা নিয়মিত এবং আহ, শক্ত হাতে করে যাচ্ছি, যার ফলে আমাদের জীবনটা একটু গঠিত হয়, আর প্রত্যেকটা মানুষ আমাদের দ্বারা একটু লাভবান হয়। স্বামী বিবেকানন্দ শুধুমাত্র আহ স্বদেশ মন্ত্রের মাধ্যমে আমাদের কাছে পুরো জীবনের যে ওনার চিন্তা কর্মধারা, বা কিভাবে আমরা আমাদের ভবিষ্যৎ তৈরি হবে, সেটা কিন্তু শুধুমাত্র এই স্বদেশ মন্ত্র লেখার মাধ্যমে বা স্বদেশ মন্ত্র উপস্থাপন করার মাধ্যমে উনি প্রত্যেকটা যুবকের কাছে পরিষ্কার করে দিয়ে গেলেন। আচ্ছা, এরপরে আমার মনে হয় মানে আলোচনাটা আরেকটু আমি করব। কারোর মনে যদি কিছু প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে, একটু বলার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার দাদা। হ্যাঁ, আমি একটু এই খুব সুন্দর আলোচনা এবং ব্যাখ্যা হয়েছে। শুধু এই যে এতে যে একটু জোরে বলুন, তৎকালীন সময়ে পরিষ্কার আসছে না কথাটা। পরিপ্রেক্ষিতে যেভাবে ভারতীয়, হ্যাঁ হ্যাঁ বলি, তৎকালীন সময়ের পরিপ্রেক্ষিতে যেভাবে ভারতীয় যুব সমাজ উদ্দীপিত হয়েছিল, এই এই মুহূর্তে আমরা যেন বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দেখেছি যে সেইভাবে মানে করতে পারছি না। এর অসুবিধাটা কোথায় হচ্ছে, বা এত সমস্যা চারিদিকে মানুষের, যুবকদের মধ্যে, তারা তো নিজেরা ঠিকভাবে নিজেদের সমস্যাগুলো এই হীনমন্যতার কারণেই তো করতে পারছে না ম্যাক্সিমামটা। তো এইটা থেকে মানে এর কোন পয়েন্টটা যদি বেশি করে মানুষের মধ্যে দিলে তারা এটাকে অত্যন্ত শক্তিশালী একটা মাধ্যম হিসেবে নিতে পারবে, এইটা যদি একটু বলেন। অনেক ধন্যবাদ এরকম একটা প্রশ্ন আমাকে করার জন্য। আহ, দেখুন, আমি নিজের উদাহরণটা দিতেই খুব ভালোবাসি। আজকে আমি কিভাবে আলোচনা করেছি সেটা মানে আমি তো নিজে বলতে পারবো না, আপনারাই বলতে পারবেন। তো সত্যি কথা বলতে আমিও প্রথম প্রথম এরকমই ছিলাম যে কোনো একটা জায়গায় গিয়ে বলতে লজ্জা পেতাম, বলতে পারতাম না। কিন্তু আস্তে আস্তে সেখান থেকে
কথা বলতে পারা, এবং বলি যে আমি তো ফিজিওথেরাপিস্ট, বিভিন্ন রোগীর সঙ্গে আমাকে প্রতিনিয়ত কথা বলতে হয়। তো সেরকম একটা জায়গায় যে আত্মবিশ্বাসের সঙ্গে কাউকে একটা সাহস যোগানো, সেই জায়গাটা কিন্তু স্বামী বিবেকানন্দ করেই এসছেন। তো আপনার উত্তরটা স্বামী বিবেকানন্দের বাণী দিয়েই দেব। এবং আজকে যে বিষয়টা আলোচনা হচ্ছে, আমি বারবার বলছি না, বর্তমান ভারতেই আহ পংক্তিটি সকলকে পড়া উচিত, সেখানেই একটা জায়গা আছে, সেটা একটু পড়ি। দুর্ভেদ্য তমসাবরণ এখন সকলকে সমানভাবে আচ্ছন্ন করিয়াছে। ভালো করে শুনবেন। এখন চেষ্টায় তেজ নাই, উদ্যোগে সাহস নাই, মনে বল নাই, অপমানে ঘৃণা নাই, দাসত্বে অরুচি নাই, হৃদয়ে প্রীতি নাই, প্রাণে আশা নাই, আছে প্রবল ঈর্ষা স্বজাতিভেদে, আছে দুর্বলের যেন তেন প্রকারেণ সর্বসাধনে একান্ত ইচ্ছা, আর বলবানের কুকুরবৎ পদলে হন। এখন তৃপ্তি ঐশ্বর্য প্রদর্শনে, ভক্তি স্বার্থ সাধনে, জ্ঞান অনিত্য বস্তু সংগ্রহে, যোগ পৈশাচিক আচারে, কর্ম পরের দাসত্বে, সভ্যতা বিজাতীয় অনুকরণে, বাকনৃত্য কটু ভাষণে, ভাষার উৎকর্ষ ধনীদের অদ্ভুত চাটুকাবাদে এবং জঘন্য অশ্লীলতা বিকিরণে। এখন আমাদের দেখুন, এটা এই যে কথাটা বলেছে, এখন কিন্তু আমাদের চারিপাশে এই জিনিসটাই ঘটছে, এই জিনিসটাই ঘটছে। আমাদের নিজেদের যদি কোনো একটা উদ্যোগ নেই, সেই উদ্যোগটা শেষ পর্যন্ত ধরে রাখার মতো আমার হৃদয়ে ক্ষমতা নেই। ক্ষমতা যদি থাকে, সেই উৎসাহ নিয়ে আমরা কেউ সেই কাজটাই লেগে পড়তে পারছি না। হয়তো প্রথম কয়েকদিন উৎসাহ দেখালাম, তারপরে কমে গেল। তারপরে আবার অপমান, কেউ যদি আমাকে কোনো একটা কথা বলে চলে গেছে, বলে গেছে, সে তার মতো বলেছে, আমি তো আমার জায়গায় ঠিক আছে। অপনের ঘৃণা না থাকার জন্য আমাদের নিজেদের সেলফ যে ডেভেলপমেন্ট, সেটা কিন্তু কোথাও না কোথাও বাধা পাচ্ছে। তো আমাদেরকে বারবার এই জিনিসটা ভাবতে হবে যে আমরা নিজের নিজের ব্যক্তিত্বকে কিভাবে বিকাশ করতে পারি, নিজের চিন্তাধারাকে আরো কিভাবে উন্নত করতে পারি। এই যে লাস্টে যে কথাটা বলেছে, কর্ম পরের দাসত্বে, এই যে কথাটা, এটা তখনকার দিনে যতটা না সত্য ছিল, আজকের দিনে আরো সত্য, এবং এর থেকেও অবনমন পদ্ধতিতে আমরা চলে এসেছি। কারণ দেখুন, আশেপাশে যদি 10 জন যুবক বসে থাকে, তার মধ্যে 9 জন যুবক মনে করে যে আমি যদি চাকরি না পাই আমার জীবন বৃথা। কারণ আমাদের সমাজ বলুন, আমাদের পাঠ্যসূচি বলুন, আমাদের পড়া বলুন, প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা ঢুকে দেওয়া হয়েছে যে চাকরি না করলে তুই আর কিছু করতে পারবি না। যে কটা পুঁজিবাদ বা যে কটা আমরা স্বয়ং উদ্যোগ নিয়ে কোনো ব্যবসা বাণিজ্যে নামছে, সেটার সংখ্যা খুবই অল্প, এবং তার সফলতার গ্যারেন্টি কেউ দেয় না। যার ফলে আমাদের মধ্যে এই তমসাবরণ প্রত্যেকের মধ্যে সমানভাবে আচ্ছন্ন করছে। আমাদের এর থেকে বেরিয়ে আসার জন্য আত্মবিশ্বাস, পরিষ্কারভাবে যে জিনিসটাকে জানছি সেই জিনিসটাকে নিয়ে আমাদেরকে আরো যাতে তার মধ্যে ঢুকতে পারি, সেটাকে সমাজে প্রয়োগ করতে পারি, সেই সম্বন্ধে সচেতন হতে হবে। স্বামীজি সেই কথাটাই বারবার আমাদেরকে মনে করে দিচ্ছে যে যুবকগণ, তোমরা কাজে লেগে পড়ো। কোনো ওই প্ল্যান প্রোগ্রাম নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই, কাজে লেগে পড়তে হবে। তারপরে রসদ ঠিক আহ, নিজের থেকেই এক জায়গায় হয়ে যাবে। স্বামী শিষ্য সংবাদে সেই কথাটা তার শিষ্যকেই বলছে যে তোরা কাজে লেগে পড়, তারপরে আমার কথা বলছি। স্বামী বিবেকানন্দ নিজে বলছেন যে আমি এত বক্তৃতা দিয়েছি, তার অ্যাকাউন্ট যদি কেউ যদি কাজে লাগাতে পারে, হয়তো কোটেশন টু কোটেশন আমি বলতে পারছি না, কিন্তু তার অ্যাকাউন্ট যদি সত্যি কথাই যদি আমরা কাজে লাগাতে পারি, আমাদের অনেকটাই উন্নতি হবে। আমাদের জীবনের যে এত দুঃখ যন্ত্র কষ্টটা ক্ষণিকের মধ্যে দূর হয়ে যাবে। আমরা যদি কিছু করতে নাও পারি, এই যে রাত্রিবেলা বা সন্ধ্যেবেলায় এসে যে একটা হীনমমতা ভাব থেকে আজকের দিনটা কিরকম একটা ভাবে কেটে গেল, সেইটুকুন থেকে তো আমরা মুক্তি পাবো। এটুকুনটাই কোথা থেকে আসে? প্রশান্ত বাবু, আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন না? না 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 না, আমি ওনাকে ধন্যবাদ দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে শেষ করছি।
অনেক অনেক ধন্যবাদ হুম হুম সুব্রত বাবুকে এত সুন্দর একটা বক্তৃতা রাখার জন্য। নিয়ম সন্ধ্যা স্বামীজির তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। হুম। আর আহ, এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন শ্রী রামপ্রসাদ সাহা মহাশয়। রামপ্রসাদ বাবু আছেন? না, রামপ্রসাদ বাবু তো জয়েন করেননি। তো আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আজকের মানুষবাবু করবেন। আজকের তত্ত্বমসী অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন তাদের সকলকেই ধন্যবাদ জানাই। সর্বোপরি তার আগে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় শিবব্রত ভাইকে। ও আজকের যে ওনার বক্তব্যের বিষয় ছিল স্বদেশ মন্ত্র ও স্বামী বিবেকানন্দ, তো তার ব্যাখ্যা আমরা সকলেই শুনলাম এবং আমরা সমৃদ্ধ হলাম এবং আশা করি আগামী দিনেও আমরা এইভাবেই শিবব্রতকে পাবো। আর তাই আমাদের সকলের তরফ থেকে শিবব্রতকে ধন্যবাদ। আর এছাড়াও এখানে আমাদের পূর্ণশশী বাবু যিনি সঞ্চালনা করলেন, ওনাকে ধন্যবাদ। শান্তি মন্ত্র পরিবেশন করলেন সুধীর বাবু, ওনাকে আমাদের ধন্যবাদ। এবং সর্বশেষে সমাপ্তি সঙ্গীত পরিবেশনা করবেন শ্রী অভয় কুমার দে মহাশয়, উনি ওনাকেও আমাদের ধন্যবাদ জানাই। আর আমরা আবার পরবর্তীকালে এই শিবব্রত ভাইয়ের বক্তৃতা আরো শুনবো। ঠাকুরের কাছে এবং স্বামীজির কাছে, আমাদের মায়ের কাছে সকলেই আমরা প্রার্থনা করব যে আমরা যেন আমাদের জীবনটিকে ওনাদের রঙে রাঙিয়ে নিতে পারি এবং আমরা যেন আমাদের জীবনটিকে আরো 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 সুন্দর করে নিতে পারি এবং আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য যেন সবসময় স্থির থাকে, সেই প্রার্থনা করেন। সকলেই সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। এখন সমাপ্তি সঙ্গীত ও জয়গান করবেন যুব সৈনিক শ্রী অভয় কুমার দে মহাশয়। নমস্কার, জয় মা জয় ঠাকুর। আজকের পাঠের অংশ ছিল স্বদেশ মন্ত্র ও আমাদের স্বামীজি, স্বামী বিবেকানন্দ। এই বিষয়ে প্রায় অলমোস্ট এই দেশ বন্দার মতনই একটা গান তুলে ধরছি, আপনারা সবাই শুনেছেন। স্বদেশ বিদেশ উছলি উঠেছে তোমার নবীন তন্ত্র, আকাশ বাতাস ধ্বনিয়া তুলে তোমার মোহন মন্ত্র। স্বদেশ বিদেশ উছলি উঠেছে তোমার নবীন তন্ত্র, আকাশ বাতাস ধ্বনিয়া তুলে তোমার মোহন মন্ত্র। মন্দির মাঝে ধর্মের শ্রকগন্ধ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। অরুণ কিরণ উছলি উঠিল উদিলে যে দিন বন্দে, সরব করিল সুরভি বৃষ অবসিয়াতিস সঙ্গে। প্রেমের পূর্ণ প্রবাহে সাজিলে গৌর নিত্যানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। ভূধর সাগরে গহন কাননে জাপিলে কত নানিসি, তুষার হিমানি গিরি কন্দ কহিলে কত না দিশি। অঙ্কুর পুন শঙ্কর জ্ঞান সাক্ষের ত্যাগানন্দ,
মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। জ্ঞানের গরিমা গৌরব গান ভারত মর্মবাণী, পাশ্চাত্য শ্বেতা বেদান্ত গান তুমি বিষয়মানি। স্নিগ্ধ ভাবের শক্তি মাধুরী মুগ্ধ নূতন ছন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। শিকাগো সঙ্গে সঙ্গীত তব ভাষী, শুনিল বিশ্ব শুনিল শুনিল প্রাসাদবাসী। সৃজিলে শ্রীমঠ কুঞ্জ কুটির তীর্থ মুখরানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय कल्याणेश्वरी गंगा सरस्वती माई की जय। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, সবার মঙ্গল করুক ঠাকুর। ওম শান্তি শান্তি। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত। সকলকে আর একবারও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী।